প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আজকের টপিকস হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.5-এর 36 নম্বর অঙ্ক। তাহলে অঙ্কটি আগে ভালো করে বুঝে নেই। অঙ্কে কি বলছে? অঙ্কে বলছে দাঁড় বেয়ে একটি খালের এ বিন্দু থেকে বি বিন্দুতে গিয়ে ফিরে আসতে হবে। তাহলে এখানে যদি এ বিন্দু থেকে বি বিন্দু, এখানে যদি এ বিন্দু হয়, এখানে বি বিন্দু হয়, তাহলে প্রথমে এ থেকে বিতে যেতে হবে, তারপর আবার ফিরে আসতে হবে। দাঁড়ের বেগ ধ্রুব হলে, ধ্রুব বলতে বোঝাচ্ছে যে বেগের কোনো পরিবর্তন হয় না, একটা নির্দিষ্ট বেগ, সাপোজ 5, 10 যেরকম একটা নির্দিষ্ট বেগ থাকলে বেশি সময় লাগবে না স্রোত না থাকলে বেশি সময় লাগবে, সেটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে স্রোত থাকলে আমাদের এ থেকে বিতে গেলে অবশ্যই একদিকে যেতে গেলে আমাদের নদীর স্রোতের দিকে যেতে হবে, মানে অনুকূলে, আর ওর বিপরীত দিকে আসতে হলে অবশ্যই প্রতিকূলে আসতে হবে। তাহলে স্রোত থাকলে আমাদের দুই রকম বেগ পাওয়া যাবে। আর স্রোতহীন অবস্থায় থাকলে এখানে কোনো অনুকূল প্রতিকূল নাই, কারণ স্রোত নেই, এখানে যেদিকে যাও সমান যেতে হবে। তাহলে প্রথমে আমরা নির্ণয় করব স্রোত যদি থাকে। তাহলে মনে করো প্রথমটির ক্ষেত্রে এটা হলো স্রোতের অনুকূলে এ থেকে বিতে যাচ্ছে মনে করো, আর মনে করলাম যে এ থেকে বির মধ্যবর্তী দূরত্ব ডি বা এস ধরে নিতে পারো, যে কোনো ধরে নিতে পারো। এটা মনে করলাম যে স্রোতের অনুকূলে বেগ, আর একটা ধরে নিলাম এখান থেকে যাচ্ছে, মনে করো যে ফিরে আসবে আবার বি থেকে এতে, মানে আসবে এদিকে, মনে করলাম দূরত্ব তো একই থাকবে, এটা বললাম স্রোতের প্রতিকূলে ধরলাম। এখন আমরা ধরি দাঁড়ের বেগ x কিমি বা কিলোমিটার পার ঘন্টা। আমরা জানি যে বেগ মিটার পার সেকেন্ডে আসে। আর ধরি এখানে দাঁড়ের বেগ ধরলাম, এবার স্রোতের বেগ ধরো, তের বেগ y কিলোমিটার পার ঘন্টা। এখানে অবশ্যই আমরা দেখতে হবে দাঁড়ের বেগ, এখানে আমরা অবশ্যই দাঁড়ের বেগ স্রোতের বেগের থেকে বেশি হতে হবে, গ্রেটার দেন y। বুঝা গেছে? এখন দেখো তো, যদি স্রোত থাকে সেক্ষেত্রে মানে লিখলাম যে স্রোত থাকা অবস্থায় বা স্রোতযুক্ত অবস্থায়, স্রোত থাকলে এ থেকে বি বিতে যাওয়ার সময় স্রোতের অনুকূলে যায়। স্রোতের অনুকূলে যায় ধরলাম। যায় এক্ষেত্রে কি হবে দেখো তো, বি বিন্দুতে পৌঁছানোর সময় এ থেকে মানে এ থেকে বি বিন্দুতে পৌঁছানোর সময়, এই যে এটা এ থেকে বি বিন্দুতে পৌঁছানোর সময় আমরা ধরলাম যে T1, আর বি থেকে এখানে আসার সময় আমরা ধরলাম যে T2 সাপোজ। তাহলে T1 দুতে পৌঁছার সময় T1 হলে T1 ইকুয়াল, দেখো তো আমরা জানি যে S ইকুয়াল টু VT। যদি আমরা টি এর মান নির্ণয় করতে চাই সেই ক্ষেত্রে আমরা টিকে এই পাশে রেখে দিলাম, ভিটা যাবে এস এর নিচে, তাহলে দূরত্ব বাই বেগ, তাহলে আমরা এইটুকু জানি। এখন দেখো তো T1 ইকুয়াল টু দূরত্ব এ থেকে বি এর দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব লিখতে পারো, ও
অতিক্রান্ত দূরত্ব বাই স্রোতের অনুকূলে বেগ। বেগ, কারণ এটা স্রোতের অনুকূলে যাচ্ছে, আমাদের মনে রাখতে হবে স্রোতের অনুকূলে ধরে রাখছি, এই জন্য স্রোতের অনুকূলে বেগ। দেখো তো আমরা জানি যদি স্রোতের অনুকূলে যায় তাহলে স্রোতের বেগ মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে মানে স্রোতও যাচ্ছে মাঝিও যাচ্ছে সেদিকে, তাহলে অবশ্যই স্রোতের বেগ আর এই বেগ দুটোটাই যোগ হয়ে যাবে। তখন আমরা T1 সমান সমান লিখতে পারবো, এটা দূরত্ব ধরেছিলাম D, আর হ্যাঁ এখানে তোমরা ধরে নিতে পারো, হ্যাঁ ধরি বা ধরিতে দেওয়া আছে এবং লিখবা, এবং এ থেকে বি এর দূরত্ব এখানে লিখে নেবা বাংলায়, বা এটা লিখলে হবে এ বি ইকাল টু ডি কিলোমিটার, বুঝা গেছে? এটা লিখে নিতে পারো। তাহলে ডি, তাহলে স্রোতের অনুকূলে গেলে অবশ্যই দুইটা বেগ যোগ হবে। এখন এটা দাও যে সমীকরণ 1 বা T1 থাকলে হবে, সমস্যা নেই। এখন বি থেকে এ বিন্দুতে যাওয়া আর সময়, কারণ এখন যেহেতু বিতে পৌঁছে গেছি আমরা, যেহেতু বিতে পৌঁছে গেছি, এখন বি থেকে এতে আসবো, তাহলে অবশ্যই স্রোতের প্রতিকূলে আসতে হবে। সময় স্রোতের প্রতিকূল বেগ প্রতিকূলে যায়, এই ক্ষেত্রে এ বিন্দুতে পৌঁছার সময় T2 হলে, বুঝা গেছে? T2 হলে T2 ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব তো বাই স্রোতের প্রতিকূলে বেগ বা প্রতিকূল বেগ। তখন আমরা T2 সমান সমান লিখতে পারবো T2 এটা সমান সমান D, আর এটা সমান সমান, তো প্রতিকূলে বলতে মানে আমরা যেদিকে যাচ্ছি বেগ তার বিপরীত দিকে আসছে। স্রোতের প্রতিকূলে আসলে স্রোতের যে বেগ সেটা দ্বারের বেগ থেকে বিয়োগ হয়ে যায়। এখন দেখো এটাকে ধরলাম যে টি ইকুয়াল টু T1 প্লাস T2, তাহলে স্রোত থাকলে মোট এতে বিতে যাওয়া আর বি থেকে এতে আসার সময় হলো টি। এখানে লিখতে পারো স্রোত থাকলে এ থেকে বিতে যাওয়া এবং বি থেকে এতে আসার মোট সময় টি হলে, এটা লিখে নিতে পারো। আমি আবারও বলছি, এ থেকে বিতে যাওয়া এবং বি থেকে এতে আসার মোট সময় টি হলে টি ইকুয়াল টু T1 প্লাস T2। ভিডিও লং হবে এই জন্য আমি এরকমকে বলতেছি, তোমরা লিখে নেও। তাহলে আমরা জানিছি T1 সমান সমান x d বাই এক্স ওয়াই প্লাস T2 সমান সমান d বাই এক্স মাইনাস ওয়াই। এই দুটোকে যখন লসাগু করবো তখন হবে x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই।
তখন এখানে লিখতে পারবো এটার সাথে এটা গুণ ডিএক্স মাইনাস ডিওয়াই, আর এটার সাথে এটা গুণ করলে হবে প্লাস ডিএক্স প্লাস ডিওয়াই। তখন এই ডিওয়াই কেটে যাবে, থাকবে 2dx, উপরে 2dx, আর নিচে হবে দেখো তো আমরা একটা সূত্র জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটি আমাদের প্রথম ক্ষেত্র গেল। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখব স্রোত না থাকলে বা স্রোতহীন অবস্থায়। স্রোতহীন অবস্থায় কি? তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো প্রতিকূল বেগ থাকতেছে না। এ বলতে স্রোতের বেগ বলতে যে জিনিসটা আমরা নিয়েছিলাম ওয়াই, সেই ওয়াইটা এখানে থাকতেছে না, স্রোতের বেগ এখানে থাকতেছে না, মানে স্রোতহীন, যেখানে স্রোতের বেগ শূন্য, এই জন্য এখানে শুধু থাকবে দ্বারের বেগ এক্স থাকবে। তাহলে এ থেকে বিতে যাওয়ার সময় এ থেকে বিতে আর সময় ধরলাম যে t3 হলে t3 ইকুয়াল টু তাহলে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। এখানে এই ক্ষেত্রে দাঁড়ের বেগ লিখবো, খালি দাঁড়ের বেগ। তাহলে এখানে ডি আর দাঁড়ের বেগ আমরা ধরে নিয়েছিলাম কত এক্স। আবার লিখবো আবার বি থেকে এ তে সময় t4 হলে এ থেকে বিতে যাওয়ার সময় t4 হলে t4 ইকুয়াল টু আমরা লিখতে পারি তো বাই বেগ, দাঁড়ের বেগ, বেগ। তাহলে আমরা লিখতে পারি t4 ইকুয়াল টু ডি বাই দূরত্ব হলো ডি বাই এক্স। এখন স্রোত না থাকলে এই কথাটি লিখে নেব, স্রোত না থাকলে এ থেকে বিতে এবং বি থেকে এতে আসার মোট সময় যদি টি বার হয় তাহলে টি বার ইকুয়াল টু t3 প্লাস t4 সমান t3 ইকুয়াল টু পাইছি ডি বাই এক্স প্লাস t4 ইকুয়াল টু পাইছি ডি বাই এক্স। কারণ এই ক্ষেত্রে শুধু দাঁড়ের বেগ ছিল, স্রোতের বেগ ছিল না। এটা যদি এক্স আমরা লসাগু নেই তাহলে এখানে ডি প্লাস ডি হয়, সেখানে হয় 2d বাই এক্স। এখন দেখো তো এই জায়গায় আমরা পেলাম 2d বাই এক্স সময়, আর ওখানে পাইছিলাম কত, আমি সুবিধার্থে এখানে লিখে নিলাম, ওখানে পাইছিলাম t ইকুয়াল টু 2dx বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এটা বড় না এটা বড় আমরা এখন বুঝতে পারতেছি না। এই ক্ষেত্রে আমাদের হর বা সমলব এইরকম একটা দেখছিলাম। এই ক্ষেত্রে আমরা লবকে সমান যদি করে নিই তাহলে এখানে 2dx, এখানে 2d আছে, তাহলে এখানে একটা x নিলাম, সাপোজ এখানে একটা x নিলাম 2dx, তাহলে নিচে একটা x গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার। এখন দেখো আমাদের লব সমান হয়ে গেছে, তাহলে সমলব বিশিষ্ট, আমরা জানি সমলব বিশিষ্ট যে কোনো ভগ্নাংশের হর যদি ছোট হয় তাহলে ওই ভগ্নাংশটি বড় হবে, তাহলে হর যত ছোট হবে ভগ্নাংশটি যত বড় হবে। দেখো তো এটার ক্ষেত্রে
এটা আর এটা সেম করে নিলাম। এখন যেটির লব হর ছোট হবে সেটি হবে বড়। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বিয়োগ আছে, তার মানে এই এক্স স্কোয়ার থেকে এটা নিশ্চয়ই ছোট, কারণ এক্স স্কোয়ার থেকে এখানে বিয়োগ করা আছে। অতএব এর হর ছোট জন্য এই ভগ্নাংশটি বড়। অতএব আমরা লিখতে পারি যে, অতএব এখানে তোমরা লিখে নিবা, যেহেতু সমলব বিশিষ্ট কোনো ভগ্নাংশের আমি বলতেছি, তোমরা লেখো, সমলব বিশিষ্ট কোনো ভগ্নাংশের হর যদি যে ভগ্নাংশের হর ছোট হবে সেই ভগ্নাংশটি বড় হবে। অতএব এখানে টি গ্রেটার দেন টি বার। অতএব টি হলো স্রোতযুক্ত নদীর ক্ষেত্রে, আর টি বার হলো স্রোতহীন বা স্রোত নেই সেই ক্ষেত্রে। তাহলে আমরা অ্যান্সার পাই। তাহলে এখানে প্রশ্ন যেটা বলছিল যে কোন ক্ষেত্রে সময় বেশি লাগবে, তাহলে আমরা বলবো যে স্রোতযুক্ত থাকলে সময় বেশি লাগবে। এটাই অ্যান্সার। আশা করি বুঝাতে পেরেছি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করতে বলতেছি কারণ মানে যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমরা ভরসা পাই না, বা আমরা অনুপ্রাণিত হতে পারি না যে সামনে ভিডিও ছাড়বো কিনা। তোমরা যদি সাবস্ক্রাইব করো আমরা অনুপ্রাণিত হই, আরও বেশি ভিডিও ছাড়ার আগ্রহ প্রকাশ করি। আর তোমরা যদি কোনো রেসপন্স না করো সেই ক্ষেত্রে যা ভিডিও ছাড়ার আগ্রহ প্রকাশ হয় না। তাহলে আশা করি বুঝাতে পারছি। এরপরে নেক্সট ভিডিও ছাড়বো 37 নম্বর, তারপর 38 নম্বর। এই পর্যন্ত ভালো থাকবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।